বিএনপির জনমুখী পরিকল্পনা যারা ভেস্তে দিতে চায় জনগণই তাদের রুখে দেবে। মৌলভীবাজারের ফ্যামিলি কার্ড দিয়ে প্রধানমন্ত্রী। টাকা পাচার রোধ করে দেশের ভাগ্য উন্নয়নে ব্যয় করবে সরকার। চট্টগ্রামের বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলায় আসামি মনিরের যাবজ্জীবন। ফাঁসি না দেয় অসন্তোষ বাদী পক্ষের। শিশু আয়াতকে 6 টুকরো করে হত্যাকারীর মৃত্যুদণ্ড। পুশিন ঘিরে সীমান্ত উত্তেজনা। কুড়িগ্রামে শূন্যরেখায় ময়মনসিংহের 6 জন, উৎকণ্ঠায় স্বজন। দিল্লির সদিচ্ছা ছাড়া সংকট নিরসন সম্ভব নয়, রাজনৈতিক উদ্যোগ নেওয়ার পরামর্শ। এবং প্রথম মুক্ত বাণিজ্য অঞ্চল হচ্ছে চট্টগ্রাম কক্সবাজারে। কর ছাড়া ব্যবসার সুযোগ, অর্থনীতি বিষয়ক মন্ত্রিসভায় সিদ্ধান্ত। দেশে পরিবর্তন আনতে কাজ করছে সরকার। বাংলা সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। বিএনপির জনমুখী পরিকল্পনা যারা ভেস্তে দিতে চায় জনগণই তাদের রুখে দেবে। যারা বলে সরকারকে সময় দেওয়া যাবে না, তারা নিজেদের স্বার্থে জনগণের বিপক্ষে কথা বলে। মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে এই কথা বলেছেন প্রধানমন্ত্রী। এদিকে শ্রীমঙ্গলেও ফ্যামিলি কার্ড কার্যক্রমে সরকার প্রধান বলেছেন, কল্যাণমুখী বাজেটকে যারা গণবিরোধী বলে তারা জনগণের বন্ধু নয়। টাকা পাচার রোধ করে দেশের মানুষের কল্যাণে ব্যয় করবে সরকার। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বৃষ্টির বাধা উপেক্ষা করে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া স্কুল মাঠ পরিপূর্ণ হয়ে ওঠে দুপুরের আগেই। পাইলট প্রকল্পের আওতায় তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করতে মৌলভীবাজারে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর প্রথম আগমনে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে স্থানীয়দের মাঝে। পরে সরকার প্রধান শ্রীমঙ্গল মির্জাপুর ইউনিয়নের 155টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করেন। পাশাপাশি সুবিধাবঞ্চিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং মেধাবী শিক্ষার্থীদের হাতে তুলে দেন অনুদানের অর্থ। পরে বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশকে এগিয়ে নিতে হলে নারীদের স্বাবলম্বী করতে হবে। সরকার প্রধান জানান, আগামী 1 বছরের মধ্যে নারী চা শ্রমিকদের দেয়া হবে ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ড দেবার পাশাপাশি এই যে চা বাগানের শ্রমিক, নারী শ্রমিক যারা, তাদের কাছে আমরা অনেকের কাছে আমরা ঘর প্রদানের জন্য 2 লক্ষ টাকা করে দিয়েছি 50 জন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ ভাগ্য উন্নয়ন পরিকল্পনার অর্থ নিয়ে যারা প্রশ্ন তোলে তাদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না, ব্যয় করা হবে জনকল্যাণে। যারা জনগণকে বিভ্রান্ত করতে চায়, প্রিয় ভাই বোনেরা, সেটি সংসদের ভেতরেই হোক, সেটি সংসদের বাইরেই হোক, তাদের ব্যাপারে আপনাদেরকে সচেতন থাকতে হবে। কারণ এই সকল লোকেরা, এই সকল দলগুলো দেশে যদি অশান্তি করার সুযোগ পায়, তাহলে আমরা ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করতে পারবো না। যারা এই দেশ থেকে টাকা পাচার করেছে, যারা এই দেশ থেকে টাকা বাইরে পাঠাতে চায়, জনগণের অর্থ টাকা বিদেশে পাঠাতে চায়, আমরা আজ থেকে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করব। পরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে 152 পরিবারের নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী। একযোগে এই সেবা পৌঁছে যায় 21টি জেলায়ও। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, আগামী 5 বছর বিএনপিকে সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছে জনগণ। তাই বিএনপির জনমুখী পরিকল্পনা যারা ভেস্তে দিতে চায় তাদের রুখে দেবে জনগণ। বিভ্রান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি। বিএনপির বিরুদ্ধে বিভিন্ন সময় যারা একত্রিত হয়ে আন্দোলন খেলা খেলেছিল, বিএনপির বিরুদ্ধে একত্রিত হয়ে যারা আন্দোলন ষড়যন্ত্র করেছিল গণতন্ত্রের বিরুদ্ধে, মানুষের ভোটের অধিকারের বিরুদ্ধে, সেই তারা এখন আবার বলছে সরকারকে সময় দেওয়া যাবে না। জনগণ টাইম দিয়েছে বিএনপিকে 5 বছর। যারা বলে জনগণকে বিএনপিকে সময় দেওয়া যাবে না, তাদের বিরুদ্ধে তাহলে কি করা উচিত? তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। সরকারের পরিকল্পনা সফল করতে হলে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানান প্রধানমন্ত্রী। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, মৌলভীবাজার। চট্টগ্রামের বাকলিয়া শিশু ধর্ষণ মামলায় একমাত্র আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে অসন্তোষ জানিয়ে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছে বাদীপক্ষ। এদিকে ইপিজেডে 5 বছরের শিশু আয়াতকে 6 টুকরা করে হত্যায় আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রায় পেতে 4.5 বছরের অপেক্ষা ফুরালো পরিবারের। 8 কার্যদিবসে সম্পন্ন হলো ধর্ষণ মামলার বিচার কাজ। চট্টগ্রামের বাকলিয়ায় 3 বছরের শিশুকে ধর্ষণ মামলার রায় দিলেন আদালত।
গত ২১ মে বিকেলে শিশুটিকে ধর্ষণের অভিযোগে মনির হোসেনের বিরুদ্ধে মামলা করে ভুক্তভোগীর পরিবার। এরপর আর কার্যদিবসে চার্জশিট গঠন ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বুধবার দুপুরে রায় দেন আদালত। এতে মামলার একমাত্র আসামি মনির হোসেনকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে। তবে রায়ে সন্তুষ্ট নয় বাদীপক্ষ। উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন আইনজীবীরা। আমার নাতিনেরটা ফাঁসি চাই, আমি উচ্চ আদালতে যাব। আসামির পূর্বে কোনো মামলা না থাকায় এই মামলাটি প্রথম মামলা হওয়ায় আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং 50,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন। এদিকে ইপিজেডে শিশু আয়াতকে 6 টুকরা করে হত্যা মামলা 3.5 বছর পর রায় হলো। চট্টগ্রামের 6ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আলী আক্কাস আসামি আবিরকে মৃত্যুদণ্ডাদেশ দেন। এছাড়া হত্যাকাণ্ডের সহযোগী অপ্রাপ্তবয়স্ক হওয়ায় শিশু আদালতে আলাদাভাবে তার বিচার কাজ চলছে। এর আগে শনিবার মামলার যুক্তিতর্ক শুনানি শেষ হয়। রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত কার্যকরের দাবি জানান স্বজনরা। 4 বছর পরে এই রায়ের আমি সন্তুষ্ট। 1 মাসের ভিতরে এই রায় কার্যকর করা হোক। আবির আলী যে নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত করেছে, বিজ্ঞ আদালত এইটার পর্যবেক্ষণে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন। 2022 সালে 14 নভেম্বর ইপিজেডে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর 6 টুকরা করে আবির ও তার বন্ধু। পরে লাশের খণ্ডিত অংশ সাগর ও খালে ফেলে দেয় তারা। ফেদুস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। নাটোরে 5 বছরের শিশুকে ধর্ষণ মামলায় বৃদ্ধকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক তৈয়ব আলী এই রায় দেন। এ সময় আসামি জালাল আদালত উপস্থিত ছিলেন। মামলার বিবরণীতে জানা যায় 2023 সালের 1 আগস্ট গুরুদাসপুরে শিশুটিকে ধর্ষণ করে প্রতিবেশী জালাল উদ্দিন। পরে ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে গুরুদাসপুর থানায় জালালকে আসামি করে মামলা করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই রায় দিলেন। জয়পুরহাটে পুত্রবধূ ও প্রতিবন্ধী নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে 2 ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বিকেলে জেলার চিফ জুডিশিয়াল আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, সদরের বানিয়াপাড়া গ্রামে গত 8 জুন স্বামী কাজে বাইরে গেলে শ্বশুর সাখাওয়াত হোসেন ঘরে ঢুকে ধর্ষণ চেষ্টা চালায়। অন্যদিকে ভগবানপুর গ্রামে এক বুদ্ধি প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আবু আসাদ নামে এক যুবককে গ্রেফতার করা হয়। বিকেলে আদালতের মাধ্যমে অভিযুক্ত দুজনকেই কারাগারে পাঠালেন আদালত। খুলনা নগরীতে পুলিশ দম্পতির হাতে গৃহকর্মী ভয়াবহ নির্যাতনের অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে সোনারডাঙ্গা এলাকায় ওই দম্পতির বাসায় গরম কড়াই দিয়ে গৃহকর্মীর শরীরের বিভিন্ন স্থানে ছাকা দেওয়া হয়। জানালা থেকে এই দৃশ্য দেখতে পান কয়েকজন। পরে পুলিশের সহযোগিতায় উদ্ধার করা হয় তাকে। এমন অমানবিক ঘটনার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেছেন স্থানীয়রা। জানালা দিয়ে দেখা যায় গরম কড়াই চেপে ধরা হচ্ছে একটি মেয়ের মুখ ও শরীরে। যন্ত্রণায় মুখ ঘুরিয়ে নেয় সে। এরপর কান ধরে ওঠবাস করানো হয় মেয়েটিকে। হাত থেকে তরকারি পড়ে যাওয়ায় গৃহকর্মীর উপর এভাবেই নির্যাতন চালায় গৃহকর্ত্রী। খুলনার সোনাডাঙ্গা আবাসিক এলাকার সোলার পার্ক সংলগ্ন একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সোনাডাঙ্গা থানার এএসআই সঞ্জয় মিত্র ও তার স্ত্রী এএসআই পপি মিত্র প্রায় নির্যাতন করে গৃহকর্মীর ওপর। ভুক্তভোগী শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নও দেখা যায়। মানবাধিকার এক কর্মী মোবাইলে ভিডিও ধারণের পর 999-এ ফোন করে মেয়েটিকে উদ্ধারের আকুতি জানান। উনি দেখছে কান ধরে উঠবাস করাচ্ছেন এবং ওই কড়াই গরম করে গায়ে ছেঁকা দিচ্ছে। নতুন ঘটনা না, এটা পুরান ঘটনা। ওই যে দারোয়ান মারওয়ান আছে জিগান, হেরা লোক হ্যাগের কাছেই লোক চায়, হেরা লোক দেয় না। বিচার করতে পারি তাহলে কিছু না হোক, এই মানে গৃহ পরিচারিকার উপরে যে নির্যাতন, যে অত্যাচার, সেটা কিছুটা কমবে। মেয়েটির গায়ে নির্যাতনের চিহ্ন, আমরা চাই পুলিশই এটা করুক এবং এর অবশ্যই এর বিচার হোক। পুলিশ এসে অভিযুক্তকে হেফাজতে না নিলেও মেয়েটিকে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে যায়। প্রয়োজনীয় ব্যবস্থা নিব ইনশাল্লাহ। আগে দেখি ভিকটিমের কি অবস্থা, সে যে অসুস্থ হয় তার চিকিৎসার ব্যবস্থাটা আমরা আগে করব। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসলেও সাংবাদিকদের এড়িয়ে যান পপির স্বামী সোনাডাঙ্গা থানার এএসআই সঞ্জয় মিত্র। এতিম মেয়েটি ছোট থেকেই এই বাড়িতে কাজ করেন। তার গ্রামের বাড়ি নরসিংদী জেলায়। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। ভারতের পুশিন চেষ্টার শিকার হয়ে কুড়িগ্রামের রৌমারী সীমান্তে খোলা আকাশের নিচে অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে নারী শিশুসহ 6 জনের। তাদের বাড়ি ময়মনসিংহের ভালুকায়। অভিমানে বাড়ি থেকে বেরিয়ে দালালের খপ্পরে পড়ে ভারতে পাড়ি জমিয়েছিলেন তারা। সেখানে গিয়ে গুয়াহাটি পুলিশের হাতে ধরাও পড়েছিলেন, কিন্তু যথাযথ নিয়ম অনুসরণ না করে তাদের রাতের অন্ধকারে পুশিনের চেষ্টা করে বিএসএফ। এখন শূন্যরেখায় আটকে থাকায় উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তাদের স্বজনেরা। উবাইদুল হকের রিপোর্ট।
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফের পুশিনের চেষ্টা ব্যর্থ হওয়ায় কয়েকদিন ধরে গৈটাপাড়া শূন্যরেখায় আটকে আছে ৬ জন। সেখান থেকে একটু পরপরই ভেসে আসছে 2 শিশু ফাতেমা ও ফাহিমার কান্নার শব্দ। খোলা আকাশের নিচে অনিশ্চয়তায় দিন কাটানো এসব মানুষের বাড়ি ময়মনসিংহের ভালুকায়। রাগ করে বাড়ি ছেড়ে দালালের খপ্পরে পড়ে ভারতে গিয়েছিলেন তারা। অটোরিকশা কিনতে মায়ের কাছে টাকা চেয়েছিলেন ভালুকার বিরুনিয়া ইউনিয়নের কংসিরকুল গ্রামের বিল্লাল হোসেন। সেই টাকা না পেয়ে অভিমান করে গত 6 জুন স্ত্রী সন্তানদের নিয়ে বাড়ি ছাড়েন তিনি। 9 জুন সেখানকার এক দালালের মাধ্যমে চলে যান ভারতে, কিন্তু সেখানে পুলিশের কবজায় আরও জটিল পরিস্থিতিতে পড়েন তারা। এ নিয়ে সেখানকার গণমাধ্যমে সংবাদও হয়েছিল। ভারত গেছে ধরা খাইছে পুলিশের কাছে। আমরা চাইতেছি যে বাগনাটি ভালোভাবে ফিরে। গত 14 জুন রোববার ভোরে ভারতের জালুরচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা এক নারী, 3 পুরুষ, 2 শিশুসহ 6 জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেন। স্থানীয়দের সহযোগিতায় পুশিন রুখে দেয় বিজিবি। দুই বর্ডারের মাঝখানে আছে, এখন তারে কোন সময় গুলি করে মাইরা ফালাই কি করে তা তো আমরা জানি না। এখন তো আমরা খুব আতঙ্কে অনেক ভয়ে আছি। বিজিবি বলছে সীমান্তের ভারতীয় অংশে আটকে থাকা ব্যক্তিদের সঠিক তথ্য দিচ্ছে না বিএসএফ। পুশিনের চেষ্টা করা এসব মানুষ নিয়ে আপাতত সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। বিএসএফ আমাদেরকে জানাবে, এদের নাম ঠিকানা হচ্ছে এইটা, এই ঠিকানাটা আমাদের কাছে জানাইলে আমরা তখন আমাদের চ্যানেল মোতাবেক বা পুলিশের মাধ্যমে আমরা তখন ঠিকানাটা আমরা কনফার্ম করব। গত রোববার দুপুরে বিজিবি ও বিএসএফ এর কোম্পানি কমান্ডার পর্যায়ে জরুরি পতাকা বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। 11 দিনের ব্যবধানে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে 3 দফায় 44 জন নারী পুরুষকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। স্থানীয়দের সহযোগিতায় এই চেষ্টা ব্যর্থ করেছে বিজিবি। পুশিনের ঘটনায় সহযোগিতা করার অপরাধে গত 15 জুন রাতে 7 জনকে আটক করে পুলিশের সুপর্দ করেছে বিজিবি। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে জানায় পুলিশ। তারা সবাই সীমান্তবর্তী গোমস্তাপুর উপজেলার রোকনপুর গ্রামের বাসিন্দা। পুশিনের চেষ্টা ব্যর্থ হলেও প্রায় 184 কিলোমিটার সীমান্তে কঠোর নজরদারি, সতর্কতা, টহল ও তৎপরতা বাড়িয়েছে বিজিবি। নদী ও বিলে, নৌকা, স্থলপথে বাইনোকুলার এবং ড্রোন ক্যামেরা দিয়ে টহল দেওয়া হচ্ছে। এছাড়াও রাতের অন্ধকারে নাইট ভিশন ক্যামেরা দিয়ে চলছে নজরদারি। বিএসএফের পুশিং চেষ্টা ঘিরে উত্তপ্ত বাংলাদেশ ভারত সীমান্ত। একের পর এক চেষ্টা রুখে দিচ্ছে বিজিবি, সজাগ স্থানীয়রাও। পুশিং রাজনৈতিক ইস্যু, এর সমাধান রাজনৈতিকভাবেই করতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। দিল্লির সদিচ্ছা ছাড়া সীমান্ত সমস্যার সমাধান সম্ভব নয় বলেও মত তাদের। বুলবুল রেজার রিপোর্ট। 2 সপ্তাহেরও বেশি সময় ধরে বিএসএফের পুশিন চেষ্টা ঘিরে উত্তপ্ত বাংলাদেশ ভারত সীমান্ত। প্রতিদিন কোনো না কোনো এলাকা দিয়ে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা রুখে দিচ্ছে বিজিবি। সীমান্ত রক্ষীদের সঙ্গে সজাগ স্থানীয়রাও। এখন পর্যন্ত সীমান্তের অন্তত 20টি পয়েন্টে 200-ও বেশি মানুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে বিএসএফ। এ নিয়ে 2 দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে একাধিকবার পতাকা বৈঠক হলেও সমাধান হয়নি। এমন প্রেক্ষাপটে সম্প্রতি অনুষ্ঠিত 2 দেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের বৈঠকে নজর ছিল সবার। তবে বৈঠক শেষে পুশিন ইস্যুতে মেলেনি তেমন কোনো বার্তা। বিশ্লেষকরা বলছেন বিষয়টি রাজনৈতিক, সমাধান খুঁজতে হবে রাজনৈতিকভাবেই। যেই ঝামেলা তৈরি হয়েছে বিশেষ করে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতা আসার পরে, তার সমাধান আমার মনে হয় না এই 2 পক্ষ যারা বসেছে বিএসএফ আর বিজিবি করতে পারবে। এটা একটা রাজনৈতিক বিষয় এবং এটা রাজনৈতিকভাবেই আমার মনে হয় কোনো এক সময় হয়তো এর সমাধান হবে। কেন্দ্রে এবং পশ্চিমবঙ্গে ক্ষমতা এখন বিজেপি, তাই দিল্লির সদিচ্ছা ছাড়া পুশিন সমস্যার সমাধান দেখছেন না সাবেক এই রাষ্ট্রদূত। যেহেতু পশ্চিমবঙ্গে গত নির্বাচনে বিজেপির ক্ষমতায় আসবার পর বা ক্ষমতায় আসবার প্রক্রিয়ার অংশ হিসেবে এই ঘটনাগুলো ঘটছে, এখানে একটা বড় ধরনের রাজনৈতিক উপাদান আছে এবং সম্ভবত এই রাজনৈতিক আলাপ আলোচনার ভেতর দিয়ে এটার একটা সমাধান আমাদের খুঁজতে হবে। ভারত সরকার যদি মনে করে বাংলাদেশের সাথে তাদের সম্পর্কটা উন্নয়ন করা জরুরি এবং এই ধরনের কর্মকাণ্ড বন্ধ করা উচিত, তাহলে আমার ধারণা পশ্চিমবঙ্গ সরকার একা সে কাজ করবে না বা করতে পারবে। কাজে এটা সিদ্ধান্তটা দিল্লিতে। আগে আমরা পশ্চিমবঙ্গের উপর ভরসা রাখতে পারতাম, এখন ভরসাটা দিল্লির উপর রাখতে হবে।
এবার বিজেপি বিএসএফ বৈঠকের পর প্রথাগতভাবে যৌথ বিবৃতি না দেওয়ার বিষয়টিও ইতিবাচক ইঙ্গিত বহন করে না বলে মত বিশেষজ্ঞদের। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময় আরও থাকছে। অবশেষে পাকা হচ্ছে বগুড়ার জিয়াবাড়ি সড়ক। অস্থায়ীভাবে বসানো ইট সরানো নিয়ে ছড়ানো হয় বিভ্রান্তি। স্থায়ী উন্নয়ন কাজ শুরু হওয়া এলাকাবাসীর স্বস্তি। দেশে প্রথমবারের মতো 2টি মুক্ত বাণিজ্য অঞ্চল করতে যাচ্ছে সরকার। 600 একর এলাকা নিয়ে চট্টগ্রামের মাতারবাড়ি বন্দরের কাছে একটি এবং চট্টগ্রাম বন্দরের কাছে আরেকটি মুক্ত বাণিজ্য অঞ্চল গঠন করা হবে। বিনিয়োগকারীরা কর ছাড়া ব্যবসা সুবিধা পাবেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। এছাড়াও চট্টগ্রামের আনোয়ারায় চীনা ইপিজেডের কাজ এগিয়ে নিতে বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির সিদ্ধান্ত হয়েছে। সচিব আরও বলেছেন, দেশে পরিবর্তন আনতে দ্রুত কাজ করছে সরকার। প্রশাসনকেও স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। কয়েক বছর ধরেই বিনিয়োগ খরায় ভুগছে দেশ। 2024-25 অর্থবছরে বিনিয়োগ প্রস্তাব কমেছে 58%, যা 2018-19 অর্থবছরের পর সবচেয়ে কম। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধিও 4 বছরের মধ্যে সর্বনিম্ন। অর্থনীতি পুনরুদ্ধারে দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে দেশে প্রথমবার মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার। বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রীর সভাপতিত্বে সরকারি ক্রয় ও অর্থনীতি বিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। অঞ্চল করা হচ্ছে 2টো জায়গায়। বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, চট্টগ্রাম ও কক্সবাজারে 600 একর জায়গায় হবে 2টি মুক্ত বাণিজ্য অঞ্চল। এখানে কর ছাড়া ব্যবসার সুযোগ পাবেন বিনিয়োগকারীরা। এছাড়া চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল স্থাপনে বেসরকারি কোম্পানির সঙ্গে চুক্তি সইয়ের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন CEIZ স্থাপনের জন্য স্পেশাল পারপাস কোম্পানি বাংলাদেশের সাথে ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট এবং ল্যান্ড লিজ এগ্রিমেন্ট অনুমোদন ও স্বাক্ষর নীতিগত অনুমোদন। বাংলাদেশে প্রথমবারের মতো মুক্ত বাণিজ্য অঞ্চল করতে যাচ্ছি আমরা। সেই জায়গায় কোনো কাস্টমসের কোনো আইন কানুন প্রযোজ্য হবে না। এটা করা হলো যে ইকোনমিতে গতিশীলতা আনা। ওখানে তো ট্যাক্সের ঝামেলা নাই, যা উৎপাদন করবে তারা, কারণ ওখানে তৈরি হচ্ছে বিদেশ চলে যাচ্ছে, শেষ। 4 মাসে সরকারের কার্যক্রম নিয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব জানান, জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত কাজ করছে সরকার। দেশের বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আনার চেষ্টাও অব্যাহত রয়েছে। দিস গভর্নমেন্ট ইজ মুভিং সো ফাস্ট এবং এর চ্যালেঞ্জেসগুলো এত বেশি, কারণ আমরা 15-16 বছর একটা সিস্টেমে অভ্যস্ত হয়ে গেলে মাথাটা ওই রকমভাবে কাজ করে যে আমি তো ঠিকই করছি এইভাবে। জেলা প্রশাসকদের সব গভর্নমেন্ট যা বলেছে তাই, সৎভাবে কাজ করবেন, দক্ষতার সাথে কাজ করবেন, জনগণের জন্য কাজ করবেন। রাশিয়া ও সৌদি আরব থেকে 55,000 মেট্রিক টন ইউরিয়া সার এবং জুন জুলাইয়ের জন্য স্পট মার্কেট থেকে 2 কার্গো LNG সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। দেখছেন বাংলার সময়, সঙ্গী থাকুন। বাজেটে সামাজিক উন্নয়ন কর্মসূচিকে প্রাধান্য দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহ শহরের পবহাটিতে আধুনিক কসাইখানা উদ্বোধন করে এই কথা বলেন মন্ত্রী। জানান, বাজেটে সামাজিক উন্নয়ন কর্মসূচিকে প্রাধান্য দিয়ে বরাদ্দ দেওয়া হয়েছে। বাজেটের অধিকাংশ স্থানে করের চাপ কমানো হয়েছে বলেও দাবি করেছেন মন্ত্রী। বাজেটে সামাজিক উন্নয়নের কর্মসূচিকে আমরা অনেক বেশি গুরুত্ব দিয়েছি, যে কারণে আশা করছি আগামী জুলাই মাসের 1 তারিখ থেকে আমাদের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম কার্ড, যত মানবিক উন্নয়নের কর্মসূচি আছে সব কর্মসূচিগুলো আমরা ফুল সুইংয়ে এগিয়ে নিয়ে যেতে পারব। অবশেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পৈতৃক ভিটা বগুড়া গাবতলীতে বাগবাড়ি যাওয়ার গ্রামীণ সড়কটি পাকা হচ্ছে। সম্প্রতি প্রধানমন্ত্রীর সফরের সময় সেখানে ইট বালু ফেলে চলাচল উপযোগী করেছিল স্থানীয় প্রশাসন। পরে স্থায়ীভাবে সড়কটি মেরামত কাজ শুরু হওয়ার জন্য অস্থায়ীভাবে বসানো ইট তুলে নেওয়া হয়। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আউয়ালের প্রতিবেদন। প্রধানমন্ত্রী তারেক রহমানের বাপদাদার পৈতৃক ভিটা বগুড়া গাবতলীর বাগবাড়ি জিয়াবাড়ি যাওয়ার গ্রামীণ রাস্তাটি অবশেষে পাকা হচ্ছে। নসিবপুর ইউনিয়ন পরিষদ থেকে চৌকির খাল হয়ে প্রধানমন্ত্রীর পৈতৃক বাড়ি পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য প্রায় 500 মিটার।
সড়কটি পাকাকরণের জন্য 84 লাখ টাকা বরাদ্দ দেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। দরপত্র প্রক্রিয়া শেষে 2025 সালের আগস্টে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হক ট্রেডার্স কার্যাদেশ পায়। চলতি বছরের আগস্টের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এই প্রকল্পে এখন পর্যন্ত কোনো দুর্নীতি বা লুটপাটের ঘটনা ঘটেনি। সবকিছুই সরকার নির্দেশিত প্রাক্কলন মোতাবেকই চলছে। গত 20 এপ্রিল খাল খনন কর্মসূচিতে অংশ নিতে নিজের পৈতৃক বাড়িতে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর উপলক্ষে বৃষ্টির আশঙ্কায় থাকায় জরুরি ভিত্তিতে বাগবাড়ি গ্রামীণ কাঁচা সড়কটি ভাড়ায় আনা ইট বসিয়ে অস্থায়ীভাবে চলাচলে উপযোগী করে স্থানীয় প্রশাসন। প্রধানমন্ত্রী সফর শেষে চুক্তি অনুযায়ী ইটভাটার মালিকপক্ষ ব্যবহার করা ইট সরিয়ে নেয়, যাতে মূল উন্নয়ন কাজ বাধাগ্রস্ত না হয়। ইট ভাটার মালিক এবং ওখানকার কিছু ঠিকাদার এটা ইট তুলে নিয়েছে, যেহেতু এটা পার্মানেন্টলি এটা বিটুমিনাস পাকা রোড হবে, সেহেতু আমরা ইটটা তো সলিং ইট তুলে তারপরে আমরা পাকা কাজ করতে পারবো। ইটের উপরে তো আমরা পাকা কাজ করতে পারবো না। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সড়কটি পাকা না করায় ক্ষুব্ধ এলাকাবাসী, তবে বর্তমান সরকার সড়কের কাজ শুরু করায় খুশি তারা। এটা খুব সুন্দর হচ্ছে রাস্তা, অনেক অবশ্যই আফকোর্স। আশা করি আমাদের দুর্ভোগ অচিরেই শেষ হবে, আমরা সুন্দর একটা রাস্তা পাবো। এদিকে ভাড়া করা ইট তুলে নেওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচকভাবে প্রচার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই কাজে প্রায় 10 লাখ টাকা ব্যয়ের দাবি করা হলেও প্রকৃতপক্ষে অস্থায়ী সংস্কার কাজে মোট ব্যয় ধরা হয়েছে 3,94,000 টাকা। এর মধ্যে ইট অপসারণ, পরিবহন ও পুনর্ব্যবহারের শ্রম খাতে প্রায় 1,86,000 টাকা, বালু ভরাটে 1,08,000 টাকা, পুনঃস্থাপনের কাজে 72,000 টাকা এবং ইটের প্রান্ত পুনর্গঠনে প্রায় 27,000 টাকা ব্যয় দেখানো হয়েছে। সম্প্রতি বগুড়া সফরে এসে এ নিয়ে কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলম। পুরো বিষয়টিকে বিভ্রান্তিকর উল্লেখ করে অপপ্রচার থেকে গণমাধ্যমকে বিরত থাকার অনুরোধ জানান তিনি। ভাড়া করে ইট নিয়ে এসে স্থানীয় প্রশাসন আপাতত মাননীয় প্রধানমন্ত্রী চলাচলের ব্যবস্থা করেছেন। এরপরে এখন ঠিকাদার যখন কাজ শুরু করবেন ঘোষণা দিয়েছেন, তখন যার কাছ থেকে ইটটা ভাড়া নিয়েছিল প্রশাসন, স্থানীয় প্রশাসন তাকে ইটটা ফেরত দিয়েছে, সেই ইটটা উঠে নিয়ে চলে গেছে। যদি কেউ ইট বিছিয়ে দেয় ভাড়া নিয়ে, এটাও লোকাল প্রশাসন করেছে। তাহলে এখানে প্রধানমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতিমন্ত্রী কি এত বড় দুর্নীতি করলো এখানে, যেটার সাথে আমার বিন্দু মাত্র কোনো সম্পৃক্ততা নাই। গত 20 এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া সফরে বাগবাড়ি শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন, চকিরদহ খাল খনন কাজের উদ্বোধন শেষে নিজ পৈতৃক ভিটা জিয়াবাড়ি পরিদর্শন করেন। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। বাংলার সময় আরও থাকছে। জীবিতকে মৃত দেখিয়ে বয়স্ক ভাতার তালিকা পরিবর্তনের অভিযোগ। জয়পুরহাটের 5 বিবিতে বঞ্চিত প্রকৃত সুবিধাভোগীরা, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরিদর্শন করেছেন। সকালে তিনি প্রাচীন গৌড়ের রাজধানীর বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থাপনা ঘুরে দেখেন এবং ঐতিহ্যবাহী সোনা মসজিদ পরিদর্শন করেন। এ সময় তিনি সোনা মসজিদ স্থলবন্দর ও ইমিগ্রেশন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এছাড়াও সোনা মসজিদ বিওপিতে বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা কার্যক্রম সম্পর্কে তিনি খোঁজ খবর নেন। The DIG actually mentioned, so they just cleared this area. No, that's fine because they're almost done. দিনাজপুরে আমবাগান থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে নবাবগঞ্জ এলাকার আমবাগানে রূপালী রানীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। মৃত্যুর কারণ জানতে কাজ করছে পুলিশ। নিহত রূপালী রানী ওই এলাকার অরুণ চন্দ্র সরকারের স্ত্রী ছিলেন। কুমিল্লা 68 লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে। বিজিবি জানায় ভোরে 14 গ্রাম উপজেলার শিবের বাজার বিওপির টহল দল সীমান্ত এলাকায় চোরাচালান ও অপরাধ দমনে অভিযান চালায়। এ সময় নিমসার বাজার এলাকায় পরিত্যক্ত অবস্থায় ভারতীয় শাড়ি জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য 68 লাখ টাকা। জব্দকৃত শাড়িগুলো কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানায় বিজিবি। জয়পুরহাটের 5 বিবিতে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে সরকারি সুবিধার কার্ড প্রতিস্থাপনের অভিযোগ উঠেছে। এতে বয়স্ক ভাতা বঞ্চিত হচ্ছেন অন্তত 2 সুবিধাভোগী। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। শাহিদুল ইসলাম সবুজের রিপোর্ট।
জীবিত হয়েও সরকারি খাতায় মৃত। বন্ধ বয়স্ক ভাতা। জয়পুরহাটের পাঁচবি উপজেলার ধরঞ্জি ইউনিয়নের বাসিন্দা হাসনা বেগম। অভাবের সংসারে সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছিল বয়স্ক ভাতার কার্ড, তবে প্রায় 2 বছরেরও বেশি সময় ধরে পান না সরকারি সহায়তা। হাসনা বেগমকে মৃত দেখিয়ে সমাজসেবা কার্যালয় বরাবর দাখিল করা হয় প্রত্যয়নপত্র। ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরীর সই থাকা প্রত্যয়নপত্র দাখিল হওয়ার পর থেকে ভাতা বঞ্চিত হচ্ছেন হতদরিদ্র এ নারী। 2 বছর হচ্ছে আমাকে দেয় না। আমার ছেলে গেছে যায় দেখে সমাজসেবা অফিসে, আমি বলে মৃত্যু কাগজপাতি দেখে, আমি বলে মৃত্যু। একই দশা পৌর এলাকার বাসিন্দা সন্তোষ চন্দ্র বর্মনের। তাকেও মৃত দেখিয়ে দাখিল করা নথিতে তৎকালীন পৌর মেয়র হাবিবুর রহমান হাবিবের সই রয়েছে। তিনিও পাচ্ছেন না সরকারি সুবিধা। এদিকে বর্তমানে একাধিক মামলায় কারাগারে রয়েছেন তৎকালীন পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব। গরিব মানুষ, আমি ভ্যান চলে খাই, নাম্বার মানে এরা কাট করে দিল। দেওয়ার পর 3 বার আমি পাচ্ছি টাকা বয়স্ক ভাতা। পরে আমি খোঁজ করে দেখি আমি মৃত্যু হয়ে গেছি। বিভিন্ন ইউনিয়নের সুবিধাভোগী ও তাদের স্বজনদের অভিযোগ, পছন্দের মানুষদের নতুন কার্ড পাইয়ে দিতে নানা কৌশলে বাতিল করা হয় পুরনো কার্ড। আমার দাদু শাশুড়ির নাম বানু, তাকে হচ্ছে মৃত্যু ঘোষণা করে অন্য কাউকে এরা টাকা দেয়। আমার শাশুড়ি মারা যায়নি, এই যে হাসনা বানু, এই যে দেখেন ছবির সাথে মিল করানো হলো না, বার করে দেখালো, মিলও করলো। বয়স্ক টাকা পাতো আমার স্বামী, তাতে দেখি যায় দেখি বন্ধ করেছে। জীবিত থাকতে মৃত্যু বানাতো। আমার সঙ্গে কি করে এটা বাদ দেয়, আর আমরা সুস্থ একটা বিচার চাই। এদিকে ইউনিয়ন পরিষদ এবং শহরের বাসায় গিয়েও মেলেনি ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরীর দেখা। মুঠোফোনে কথা হলে তিনি দায়ী করেন মেম্বারদের। মেম্বাররা দিলেই তো আমরা দিই, আমরা দিতে পারি, পরে কারেকশন করে ঠিক করে দেওয়া হয়েছে, নাম দিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যারা দোষী বা যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টিতে আমি মাত্র আপনাদের মাধ্যমে অবহিত হলাম। তো এই ধরনের যদি কোনো ঘটনা ঘটে থাকে, আমাদের কাছে যদি সে ধরনের তথ্য আসে, আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব। জয়পুরহাটে বয়স্ক ভাতার সুবিধাভোগীর সংখ্যা প্রায় 42,500 জন। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট। রংপুরে হিমাগার মালিকদের বৈষম্যমূলক একতরফা অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে মহাসড়কে আলু ফেলে বিক্ষোভ করেছেন চাষি ও ব্যবসায়ীরা। দুপুরে মরান মোড়ে ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় মহাসড়কের 2 দিকে তৈরি হয় যানজট। আলু চাষিদের দাবি, চলতি বছর দাম না পাওয়ায় লোকসানের পড়েছেন তারা। অন্যদিকে সিন্ডিকেট করে হিমাগারগুলোতে আলু রাখার ভাড়া অস্বাভাবিকভাবে বাড়ায় ক্ষতি বেড়েছে। গত বছরের চেয়ে বস্তা প্রতি ভাড়া বাড়ানো হয়েছে 100 থেকে 120 টাকা পর্যন্ত। এতে বর্তমানে আলু বস্তা প্রতি হিমাগার ভাড়া গুনতে হবে 400 থেকে 420 টাকা পর্যন্ত। উৎপাদন খরচ আমাদের 15 টাকা, আমরা পাইতেছি 6 টাকা, আমাদের প্রতি কেজি 9 টাকা লস। কোলেস্টোর ভাড়া এবং বস্তা সহ 10 টাকা, 25 টাকা আমাদের আলুর পড়তা। সেই আলুর বাজার বর্তমান 13-14 টাকা। তাহলে আমাদের ইনভেস্ট থেকে এই বছরও এখন যে পরিস্থিতি, তাতে 70% টাকা নাই। সরকার বাহাদুরের কাছে আবেদন, উনি যেন এই কোলেস্টোরের ভাড়াটা যৌক্তিক পর্যায়ে নিয়ে আসে। দেখছেন বাংলা সময়। নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই দেয়াল ও পিলারে ফাটল দেখা দিয়েছে, খসে পড়েছে পলেস্তারা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 74 কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন বিজয় 71 হলের এমন দশাতে আতঙ্কিত শিক্ষার্থীরা। রূপপুরের বালিশকাণ্ডে আলোচিত ঠিকাদারি প্রতিষ্ঠান মজিদ অ্যান্ড সন্স কনস্ট্রাকশন লিমিটেড করছে এই কাজটি। 2024 সালে এই হলের অডিটোরিয়ামের ছাদ ঢালাইয়ের সময় ধসে পড়ে 9 জন আহত হন। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকি রিপোর্ট। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা ফজলুল হক হল ঝুঁকিপূর্ণ হওয়ায় নির্মাণাধীন বিজয় 71 হলে স্থানান্তর করা হয় প্রায় 200 শিক্ষার্থীকে। কিন্তু সেখানে স্বাচ্ছন্দ্যের পরিবর্তে উল্টো বিপদগ্রস্ত তারা। নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই বিজয় 71 হলের দেয়াল ও পিলারে দেখা দিয়েছে ফাটল, খসে পড়েছে পলেস্তারা। তার উপর নিম্নমানের লিফট ব্যবহারের কারণে মাঝে মধ্যেই আটকে পড়ার ঘটনাও ঘটছে। আমরা আসলে আতঙ্কে আছি যে ইন ফিউচারে যদি বড় ধরনের ভূমিকম্প হয়, ফাটল দেখা দিতেছে, ওই জায়গাগুলো প্লাস্টার করা লাগতেছে আবার নতুন করে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র বলছে 74 কোটি টাকা ব্যয়ে 10তলা হলটির নির্মাণ কাজ করছে রূপপুরের বালিশকাণ্ডে আলোচিত ঠিকাদারি প্রতিষ্ঠান মজিদ অ্যান্ড সন্স কনস্ট্রাকশন লিমিটেড। প্রপারলি শিওর যে আমাদের কাছে কোনো গাফিলতি
গাফিলতি নেই। বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী বলছেন, বিষয়টি তদন্ত করে প্রশাসনের কাছে প্রতিবেদন জমা দেওয়া হলেও তা এখনই প্রকাশ করা হবে না। তদন্ত করেছি, তদন্তে একটা রিপোর্ট দিছি, এখন রিপোর্ট দেওয়ার পরে সে কথাটা তো বলা ঠিক হবে না। 2021 সালের সেপ্টেম্বরে হলটির নির্মাণ কাজ শুরু হয়। একাধিকবার সময়সীমা বাড়ানো হলেও কাজ শেষ হয়নি 5 বছরেও। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্পের মালামাল পরিবহনের জন্য নির্মাণ করা হয় ঈশ্বরদী রূপপুর রেলপথ, অথচ উদ্বোধনের 3 বছর পেরিয়ে গেলেও কাজে আসেনি 26 কিলোমিটারের এই রেলপথটি। বর্তমানে এটি রেল কর্তৃপক্ষের মালামাল রাখার কাজে ব্যবহৃত হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, অর্থ আত্মসাতের জন্যই এমন অকার্যকর প্রকল্প বাস্তবায়ন করেছে তৎকালীন সরকার। তবে রেলপথটি কাজে লাগানোর আশ্বাস কর্তৃপক্ষের। সবুজ মূলার তথ্য, আসিফ মোহাম্মদের ছবি নিয়ে রিপোর্ট। পাবনার ঈশ্বরদীতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সরঞ্জাম পরিবহনের জন্য ঈশ্বরদী বাইপাস থেকে রূপপুর পর্যন্ত 26.52 কিলোমিটার রেলপথ নির্মাণ করা হয়। ঘটা করে এটি উদ্বোধন করা হয় 2023 সালের 9 ফেব্রুয়ারি। কিন্তু 3 বছর পেরিয়ে গেলেও এখনও কোনো কাজে আসেনি রেলপথটি। বর্তমানে রেলওয়ে কর্তৃপক্ষের সরঞ্জাম রাখার কাজে ব্যবহার হচ্ছে রেলপথটি। স্থানীয়দের অভিযোগ, ফায়দা লুটতেই এমন প্রকল্প বাস্তবায়ন করেছিল আওয়ামী লীগ সরকার। রেলপথটা আসলে যখন নির্মাণ করে আসলে অপরিকল্পিতভাবেই করা হয়েছে। জনসাধারণের জন্য এটা কোনো উপকারেই আসতেছে না। পুরাটাই অকেজ একটা প্রকল্পে পরিণত হয়েছে, যেখানে একটা হিউজ সরকারের অ্যামাউন্ট এখানে ব্যয় করে সেটা এখন আর কোনো কাজেই আসতেছে না। সরকার এটা চালু করে তাহলে পাকশি অঞ্চলের মানুষের জন্য চলাচলের জন্য একটা সুবিধা হবে। তবে রেলপথটি কিভাবে কাজে লাগানো যায় সেই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। এখন ব্যবহার হচ্ছে না বলতে বিষয়টা এরকম না যে ব্যবহার হবে না। অবশ্যই আমাদের কর্তৃপক্ষ আছেন, তারা প্রপার ডিসিশন নেবেন এবং যেদিন থেকে বলবেন সেদিন থেকে আমরা এটা অপারেশনে নিয়ে আসতে পারবো। তবে এখানে ফ্যাসিলিটি হিসাবে যেটা বলা চলে, এখানে কিন্তু আমরা লোডিং আনলোডিংয়ের বড় একটা ইয়ার্ড আছে, এটাকে ডেভেলপমেন্ট করতে পারলে এখান থেকে আমাদের ভালো রাজস্ব আসবে। রেলওয়ে কর্তৃপক্ষের তথ্য মতে ঈশ্বরদী রূপপুর রেলপথ নির্মাণে ব্যয় হয়েছিল 335 কোটি 97 লাখ টাকা। সময় সংবাদ, পাবনা। নারায়ণগঞ্জ রূপগঞ্জে অসহায় ও দুস্থদের খাদ্য অর্থ সহায়তা দিলেন নারায়ণগঞ্জ 1 আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। দুপুর উপজেলা মিলনায়তনে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিনামূল্যে খাদ্যশস্য, শুকনো খাবার, ঢেউটিন ও নগদ টাকা বিতরণ করা হয়। পরে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রূপগঞ্জকে একটি অত্যাধুনিক মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে হবে। সরকারিভাবে যে বরাদ্দ এসেছে সেই বরাদ্দ দিয়ে রাস্তাঘাট থেকে শুরু করে উপজেলার সব সংকট সমাধান করা হবে। শরীয়তপুরে পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে 20,000 গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছে সামাজিক সংগঠন চরভাগা উন্নয়ন ফোরাম। সকালে ভেদরগঞ্জ উপজেলার চরভাগা এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুল হক। এ সময় কয়েকটি এলাকায় 1000 ওষুধি গাছের চারা রোপণ করা হয়। আয়োজকরা জানান, পর্যায়ক্রমে জেলার বিভিন্ন থানা উপজেলায় ওষুধি, ফলদ ও ফুলের গাছ রোপণ করা হবে। পরিবেশ রক্ষায় সমাজের সব শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান সংগঠনের নেতাকর্মীরা। উপস্থিত আছেন আমাদের এছাড়া আমাদের মাঝে করে দেওয়া সম্ভব হচ্ছে না। কাজের সকল শিকদার সহ কৃতজ্ঞতা কাজের সকল শিকদার সহ আরো এলাকা যারা আছে